পুরান ঢাকাতে রাজকীয় এক বাড়িতে শেহার স্বামীর বাড়ি। নেম প্লেটে বড়সড় করে লেখা খান প্যালেস, নিচের দেওয়ালে আঁচড় কেটে ছোট করে লেখা খানদের খানদানি প্যালেস। দেখলেই বোঝা যায় পাড়ার কোনো দস্যি ছেলে এটা করেছে। ওরা যখন পৌঁছালো তখন এশার আজান দিয়েছে। আজ রাস্তায় খুব জ্যাম ছিল। বেনারসিতে ঘেমে নিয়ে একাকার শেয়া গাড়ি থেকে নেমে ফুরফুরে হাওয়া চোখের সামনে সাদা রঙের গাড়িটা দেখে একটু শান্ত হলো। কেঁদে কেটে সাজগোজের অবস্থা খুব খারাপ করেছে মেয়েটা। উজ্জ্বলের কলিক ও বন্ধুসহ দূরে বরযাত্রীরা চলে গিয়েছে। এখানে আপাতত নিজাম মাহমুদ, উজ্জ্বল আর কিছু চাচা চাচি আর বাড়ি জন 20 কেয়ারটেকার ছাড়া আর কেউ নেই। নিজাম মাহমুদ গাড়ি থেকে নেমে সবাইকে উদ্দেশ্য করে বললেন, বাড়িটা মহিলা বিপজ্জিত ছিল এতদিন। নাতবউ আসবে শুনে 4 জন খালা রেখেছিস। মঈন বলল, আপনাদের নিকট আত্মীয়র ভিতরে কোনো মহিলা নেই? আছে, তবে সবাই লন্ডনে সেটেল। এখানে যে কয়জন আছে তারা ভিতরে আছে, বউ বরণ করবে বলে। 2 দিন থেকে চলে যাবে বরিশাল। বলি নিজাম মাহমুদ এসে শেহার হাত ধরল, নরম গলায় বলল, অসুস্থ হয়ে পড়লে এসো গিন্নি, তোমার সংসার। শেহা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছে। ওর পেছনে পেছনে ঢুকলো মইনিশি, ইরফান, পৌনমি, ইনু, প্রীতম। বাড়িতে ঢুকে উজ্জ্বলা মিজান মাহমুদ ব্যস্ত হয়ে পড়ে অতিথি আপ্যায়নে। হেল্পিং হ্যান্ড পর্যায়ক্রমে একটা সেটা আদেশ দিয়ে নাজেহাল অবস্থা করে ছাড়লেন। সবাই হাঁপাচ্ছে। উজ্জ্বলের 2 চাচি এসে শেহাকে সামলে নিল। এক পর্ব চলে গেল। শেহার মুখ দেখে তার হাতে উপহার সামগ্রী তুলে দিতে দিতেই মঈন, ইরফান ও প্রীতম সহ বাকিরা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা সময় লাগলো না। এখানে সবাই বেশ আন্তরিক। রাতের খাবারের পরে সবাই মিলে কিছুক্ষণ গল্প করল নিচতলায় বসে। মিজান মাহমুদকে সবাই ধরল একটা গাওয়ার জন্য। মিজান মাহমুদ গাইলেন, তারপরই তিনি ব্যস্ত হয়ে পড়লেন কখন তার নাতি আর নাতনি বউ বাসর ঘরে ঢোকাবেন। বিয়ের 2 মাস কেটেছে, এখনও বিষয়টা নিয়ে ওই কপতি ধৈর্য খেলার কোনো মানে হয় না। ইনু ইসিকে ইশারা দিয়ে বললেন, বোনকে ঘরে রেখে এসো, আমি নাতিকে পাঠাচ্ছি। ততক্ষণে উজ্জ্বল শেরওয়ানি খুলে একটা পাঞ্জাবি পরেছে আর শেহাকে পরানো হয়েছে হলুদ জবিন আর সোনালি পাড়ের একটা শিফন শাড়ি। শুরুতে ওকে গোসল করে মেকআপ তুলে ইনশিয়া, এরপর ইনু হালকা করে সাজিয়ে দিল। খোলা চুলে, ঠোঁটে হালকা লিপ গ্লোস আর চোখে চশমা, হাতের চুড়ি বদলে শিউলি ফুলের মালা। এই হচ্ছে শেয়ার বাসরের সাজ। ওকে বাসরের খাটে বসে ইনু, ইসি আর পৌনমি বেরোলো ঘরে। ওদের ঘুমানোর ব্যবস্থা হয়েছে দোতলায় 3টা কামরায়। প্রেরণা যেতে পারেনি। যখন বেরোলো বলে মন স্থির করলো, ঠিক তখনই এমন ঝড় শুরু হলো এই বাড়ির মুরব্বীরা আটকে দিল ওর যাওয়া। আর শুদ্ধটা তাল মেলালো। এরপর প্রেরণার সাধ্য ছিল না ওকে নিয়ে বেরোনের। শান্ত নিচতলা মনমরা হয়ে বসে আছে। মেয়েকে বিদায় দিয়ে এক দফা কেঁদে অসুস্থ হয়েছে। শেহাকে কেউ জানায়নি সে কথা। ওকে ঘিরে বসে আছে বাড়ির সবাই। ওকে সান্ত্বনা দিতে প্রেরণা ছেলেকে নিয়ে দোতলায় উঠল। শুদ্ধকে পড়াতে বসাতে হবে, তাই হাতের কাছে বই নেই। আলোর কাছে চেয়ে নিল ইসির কমন ইউজের ল্যাপটপ। এরপর শুদ্ধর ক্লাসের সব অভিভাবকদের সাথে যোগাযোগ করতে না পেরে শেষটায় জিহাদুল করিমের কল করল সে। লোকটা প্রায় কল করে প্রেরণাকে, নাম্বারটাই ফোনেই আছে। বেশ কিছু খতিয়ে ভাবল না প্রেরণা, তার মাথা ঘুরপাক খাচ্ছে শুদ্ধ পড়ার বিষয়টি। কলটা রিসিভ করলে জিহাদুলের স্ত্রী জেরিন। প্রেরণার পরিচয় জেনে ভদ্রমহিলা কেমন গম্ভীর হয়ে বলো, শুদ্ধের সায়েন্স সাবজেক্টের PDF তো রীতা ম্যামের কাছে পেয়ে যেতেন। আসলে ভাবি, সবার নাম্বার আমার অফিসিয়াল ফোনে, সেটা বাড়িতে রেখে এসেছি। ভাইয়ের নাম্বারটা এই ফোনে ছিল, তাই। জিহাদের নাম্বার আপনার পার্সোনাল ফোনে? ভদ্রমহিলা হঠাৎ প্রশ্নে প্রেরণা বিব্রত বোধ করল। হঠাৎ বলতে চাইল, মানে ভাই প্রায় শুদ্ধর খোঁজ নিতে আমাকে কল দেয়। পারল না বলতে। ওপাশে জেরিন ব্যস্ত হয়ে বলো, দিচ্ছি, ফাইলটা রাখুন। ধন্যবাদটা প্রেরণা বলতে পারল না। বিষয়টাকে খুব খারাপ লাগছে তার। সে তো আর অবুঝ নয় যে
এসব বুঝবে না। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা। আর কত? এই অপমান অসহনীয়। ছেলেকে রেখে উঠে দাঁড়ায় প্রেরণা ইসির ঘরে। আয়নায় নিজেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে। সে মোটেও এত সুন্দর না যে আরেক ভদ্রমহিলা ইনসিকিউর থাকবে নিজের স্বামীকে নিয়ে। নাকি প্রেরণা হাবভাব গায়ে পড়া মেয়েদের মতো, তাই ভদ্রমহিলা ভাবে তাদের স্বামী হয়তো প্রেরণা ছিনিয়ে নেবে। কোনটা আসলে কোনটা? পিডিএফ আসে মেলে। শুদ্ধকে আধ ঘন্টা পড়িয়ে প্রেরণা এর মাঝে ইহানের দরজা এসে নক করল। প্রেরণা মলিন মুখে এগিয়ে গিয়ে দরজা খুলতে ইহান ধীরে ধীরে বলল, নিচে ডাকছে বড় মা খেতে। মিস জেনি খেয়ে নিয়েছে, আপনি শুদ্ধকে নিয়ে যান। শুদ্ধ এলো লাফাতে লাফাতে। আঙ্কেল, খাওয়ার পরে আমি তোমার সাথে বানজিং জাম্পিং খেলবো। আমি ডাউনলোড করছি গেম। ইহান ওর মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, আজ না বাবা, তোমার এক্সাম মামা বকবে। এক্সাম 2 দিন পর। আমি খেলবো খেলবো খেলবো। এইমাত্র জিহাদুল করিমের স্ত্রীর বিষয়টি নিয়ে প্রেরণা এমনিতেই মনমরা হয়েছিল। শুদ্ধর এই জেদ দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। চেঁচিয়ে উঠল শুদ্ধের উপরে, একদম চুপ করবে তুমি, ফাজিল ছেলে। তোমার জন্য যথেষ্ট বিরক্ত হচ্ছে আমি। অনেক বিব্রত করেছ আমাকে, সবসময় বিব্রত হতে হয় আমাকে। মায়ের ধমক খেয়ে শুদ্ধ গুটিয়ে গেল, একেবারে চুপ হয়ে গেল। সে তো আর অবাধ্য ছেলে নয়। ইহান ছেলেটাকে কোলে নিয়ে অবাক হয়ে প্রেরণাকে দেখে নিচু গলায় বলল, একটা সহজ আবদার করেছে, যেটা সব বাচ্চারাই করে থাকে। এতে বিরক্ত হওয়ার কি আছে? আপনার হয়েছেটা কি? জবাব দিল না প্রেরণা। শুদ্ধকে ইহান কোলে থেকে নিয়ে চলে গেল নিচে। ইহান থমথমে মুখে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগায়। বিরক্ত তো তারও লাগছে। মন চাইলেও কিছু করতে না পারায় বিরক্ত তার গলা চেপে ধরছে ক্রমশ। প্রণমীকে একটা ঘরে বসিয়ে রেখে এসে চলে গিয়েছে মইনের কাছে। প্রণমী 20 মিনিট ধরে অপেক্ষা করছে। চূড়ান্ত বিরক্ত হলো ইরফানের উপরে। একটা অচেনা জায়গা। লোকটা জানে না প্রণমী একা থাকতে পারে না। নিশ্চয় কোনো চিপা চাপা সিগারেট ফুঁকতে গিয়েছে। এরপর হেলে দুলে ঢুকবে রুমে আর গা ছাড়া ভঙ্গিতে বলবে, চলো শুয়ে পড়ি, মেলা রাত হলো। রাগ বাড়ছে প্রণমীর। ভাইয়ের ঘরে ভাইয়ার ভাবি কত খুনসুটি করছে। মইন দুলাভাই আর ইসি আপু তাই। আর সে আরে সিগারেট খেতে তো প্রণমী বারণ করে না। সিগারেট খেয়ে এসে চুমু খাও প্রণমীকে, তাহলে সামনে খেলে কি হয়? ওটা লুকিয়ে খেতে হবে কেন? ওনার জন্য মর্জি হবে তখন দেখব প্রণমীকে। প্রণমী না দেখুক, লোকটা অস্তিত্ব আশা করতে পারে না যখন তখন। আরও 5 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ দোতলায় শব্দ হতে প্রণমী চমকে উঠল। অচেনা বাড়ি বিধায় সাবধানতাবশত জানতে চাইল কে। ইরফান দরজা চাপিয়ে হালকা গলায় বলল, তোমার বেয়াই ইরফান মির্জা। হঠাৎ করে রাগটা পড়ে গেল প্রণমী। মেকি রাগ দেখিয়ে বলল, তো আমার ঘরে কি ভাইয়া আপুকে ডাকবো? কেন, নালিশ করবে তাই? কি করছি আমি? প্রণমী যেন দ্বিধায় বলল প্রশ্নটাতে। সত্যি ভাবতে বসলো এই লোকটার নামে কি অভিযোগ আনবে। ইরফান এসে খপ করে ধরে ওকে আলগে নিল। থুতমি আলতো হাতে চেপে ধরে বলল, ভাবতে হবে না। নালিশ করার 5-6টা কারণ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি পরে ঠান্ডা মাথায় ভেবো আমার কোন অপরাধ। তা পছন্দ হয় কেমন? ওয়াশরুমে অনেকটা সময় লাগাচ্ছে ইনু। এখানে আসার সময় তার স্কিন কেয়ারে যাবতীয় প্রোডাক্ট নিয়ে এসেছে। পাউচে করে সারাদিনে মেকআপ তুলে একটু আরামের রূপচর্চা করছে। ওপাশ থেকে প্রীতম ডেকে চলছে সে কখন থেকে। হুট করে ইনু রেগে গিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে এলো। তোয়ালে নিয়ে মুখ মুছে নিয়ে বলল, হয়েছে কি? সমস্যা কি? এমন ভাব করছো যেন আমাকে ছাড়া ঘুমাতে পারো না। আমি তোমার কোলবালিশ। এটা আরেক বাড়ি। এভাবে চেঁচিয়ে ডাকছো লোকটি ঠিক ভাববে। বলতে বলতে ইনু দেখতে পেল বিছানায় প্রীতমের ল্যাপটপ। হঠাৎ করে ঢোক গেলে ইনু বলল, এটা এখানে কি করছে? আমি এখানে পড়াবো না, আমাকে ক্ষমা করো দোহাই তোমার। প্রীতম চুপচাপ তাকিয়ে আছে। ইনু বলল, ও পড়াবে না? আসলে আমাকে এতটা আতঙ্ক দিয়ে রেখেছ এই পড়াশোনা দিয়ে? সবসময় মাথার এই কথাটা ঘুরপাক খায়। তুমি যখন চুমু খেতে কাছে টানো আমার মনে হয় যেন তুমি বলে ওঠো, কালকে যে থিসিস পেপার
রেডি করে দিয়েছিলাম সেটা মুখস্থ বলো জান। প্রীতম ওর দিকে খানিক সময় চেয়ে থেকে চুপচাপ ওর হাত টেনে দিয়ে বসালো বিছানায়। কিছুক্ষণ ইনুকে দেখে উচ্চস্বরে হেসে ফেলে বলো, তোমার আমার কাপল পিকগুলো দেখবো এখন, সেজন্য এটা বের করেছি। বড় বড় হাফ ছাড়লো ইনু, যেন একটু স্বস্তি পেল। কিন্তু তখনই বাঁকা হাসলো প্রীতম। পরপর বলো, তবে হ্যাঁ, ঘুমানোর আগে 3 নম্বর থিসিসটা মুখস্থ বলে ঘুমায়ও, কেমন জান? লবিতে নিজা মাহমুদের সাথে দেখার সাথে শুভরাত্রি জানিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ইসি। উজ্জ্বলকে শেয়ার কাছে পাঠিয়ে এইমাত্র সে ফুসরে পেল ঘুমাতে যাওয়ার। ঘরে ঢুকে দেখলো মঈন কারোর সাথে কথা বলছে, অফিসিয়াল ফোন। ইসি ওকে বিরক্ত না করে বিছানায় এক কোণে চুপচাপ বসলো, এক দৃষ্টি চেয়ে রইল মঈনের দিকে। লোকটা নিজের ট্রান্সফার সংক্রান্ত ঝামেলা নিয়ে ওর কাছে ধর্ণা দিচ্ছে বিগত কয়েকদিন ধরে। কাউকে বাদ রাখছে না অনুরোধ করতে, অথচ কিছু টাকা দিলে বিষয়টা সুন্দর করে সমাধান হয়। সেই টাকাটা সে শ্বশুরের থেকে নেবে না, মরে গেল এটা তার পণ। দীর্ঘ সময় আইজিপি স্যারের সাথে কথা শেষ করে ইশিকে কাছে টানল মঈন। মুখটা শুকনো তার। কাল খুব ভোরে এখান থেকে চলে যেতে হবে তাকে। ইশির কপালে চুমু খেয়ে উদাস গলায় বলল, শুনেছি আমাকে প্রয়োজনে মফস্বলে ট্রান্সফার করবে, তবু এখানে আনবে না। ইশি লোকটা দুগালে নরম দুটি হাত রেখে বলল, ট্রান্সফার না হলেই নাই, তোমার কারো কাছে থেকে টাকা নিতে হবে না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হাসলো মঈন। শুয়ে বলল ইশিকে নিয়ে। ওকে পর আবেগ জড়িয়ে ধরে বলল, তুমি সেই ফলি আমার পরীকে এনে দাও এবং কিছুটা সময় দাও আমাকে। আমি কখনই এই জেলায় 1 বছরের বেশি টিকব না বলে মনে হয় না ইসি। 64টি জেলা, যেখানে সেখানে এই মঈন ফরাজি বদলি হবে, তার বউ আর মেয়েদের সাথে নিয়ে হবে। একটু কাজ ছাড়া করবে না তখন 3 জনকে, শুধু আর কয়েকটা মাস। তুমি বুঝলে কি করে মেয়েই হবে? চুমু খেলো ওকে মঈন। বলল, এটা আমার বাবা সুলভ গাইড ফিলিং। ফুলের ঘ্রাণে মমা করছে গোটা কামড়া, সব দেশি ফুল। কড়া ঘ্রাণে মাথা ঝিমঝিম করে উঠতে চায় সেহা। ইচ্ছা করে স্নো হোয়াইটের মতো লম্বা ঘুমে তলিয়ে যেতে, কিন্তু না, এখন ঘুমিয়ে পড়া যাবে না। লোকটা কি না কি ভেবে বসে, তাই ঘুম তাড়াতে হাত বাড়িয়ে একটা ফুল তুলে ফুলের পাপড়ি ছিঁড়তে থাকে সেয়া খুব মনোযোগ দিয়ে। উজ্জ্বল ঘরে ঢুকেই খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে দাদুর রুমে ছিল এতক্ষণ। সে দাদুকে ওষুধ খাইয়েছে। ও ঘরে ঢুকতেই সেহা নড়েচড়ে উঠল। উজ্জ্বল আন্তরিক হাসি হেসে হালকা গলায় বলল, তো যা ফোনে বলেছিলাম শ্রাবন্তী, রাতে এই সময়টা আমি দাদুকে ওষুধ খেয়ে ঘরে ঢুকি, একটু দেরি হয় ঘরে ঢুকতে, তুমি কি বিরক্ত হবে? দুপাশে মাথা নাড়ে সেহা, বলে, রাতে এই সময়টা আমিও পড়া রিভিশন দেই, আপনি কি বিরক্ত হবেন? উজ্জ্বল হেসে চুপচাপ মাথা নেড়ে দরজা লাগায়। দরজা লাগাতে গিয়ে টের পায় উজ্জ্বল তার হাত কাঁপছে। অতি হাস্যকর ব্যাপার। সে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, আরে উঠে দাঁড়ালে কেন? বসো প্লিজ, যদি সালাম করতে চাও তবে আমি হতাশ হব। সেহা লাজুক হেসে বলল, না মানে আপনাকে দেখে দাঁড়ালাম। আচ্ছা বসো, বাবার সাথে কথা হয়েছে? জি। উজ্জ্বল বসলো। সে আর মুখোমুখি মেয়েটাকে দেখল মুগ্ধ হয়ে। গত 2 মাসে দুজন কত সহজ হয়েছে। উজ্জ্বল মাঝে মাঝে রাতে ভেবেও রেখেছে প্রথম রাতে কীভাবে প্রেমময় আলাপ শুরু করবে, অথচ চোখের সামনে বউকে পেয়ে সেসব কথা ভুলে বসে গিয়েছে সে। কোনো কথা আসছে না তার। শুধু পাঞ্জাবি পকেট থেকে একজোড়া চিকন সোনার চুড়ি বের করে সেহাকে বলল, তোমার গিফট, হাতে নাও। সেহা অবলীলায় হাত বাড়িয়ে দিল। চুড়ি দুটো তার গোলগাল হাতে বেশ আকর্ষণীয় লাগছে। এবার উজ্জ্বলের জন্য উপহার বের করল সেহা। মানুষটা এই 2 মাস প্রচুর গিফট তাকে দিয়েছে। সেহা তার নিজের জমানো টাকা দিয়ে উজ্জ্বলের জন্য একটা স্বর্ণ খচিত সাইন পেন কিনেছে। এছাড়াও সেহা ভেবে পায়নি লোকটাকে আর কি দেওয়া যায়। লোকটার কাছে সব সময় একটা কলম থাকে, এটা খুবই দরকারি হয়েছে লোকটার কাছে। উজ্জ্বল সেহাকে ধন্যবাদ দিয়ে উপহারটা
তার ক্যাবিনে সযত্নে তুলে রেখে বসল। ঘড়ির কাঁটায় তখন 12টা বেজেছে। সেহা ঘড়ির দিকে তাকাতেই সংকোচে গাঢ় হলো। বেশ রাত হলো, এখন কি করবে? সেহা ঘুমিয়ে পড়বে? লোকটার কাছে জানতে চাইবে এখন তারা ঘুমাবে কিনা? সেটা কেমন দেখায়? বিয়ে 2 মাস পেরিয়েছে, এখন এত নকরা করার কোনো মানে আছে? নেই তো। উজ্জ্বল যেন পড়তে চাইছে সেহাকে। সেহা সংকোচে হঠাৎ বেশ স্বাভাবিক গলায় বলে উঠল, যদি এখনও তুমি হঠাৎ বলে উঠো তুমি কাউকে ভালোবাসতে, তাকে ভুলে মনে সমস্ত খারাপ লাগা সরিয়ে তাকে সহজভাবে মেনে নিতে আরও 2টো দিন সময় চাও, তবে আমি মাইন্ড করব না। সেহা হোঁচট খেল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, ও মা, এত ভালো আর উদার লোক আপনি? হেসে পেল উজ্জ্বল। সেহা নাক টিপে দিয়ে বলল, না, আমি সাইকোলজিস্ট এবং আমি মোটেও চাই না আমি আমার বউকে যখন প্রথম ভালোবাসবো তখন সে তার কোনো এক্স ফ্রেক্স কথা মাথায় রাখুক। সেহা হাসছে লজ্জা পেয়ে, নাক ডলতে ডলতে বলছে, এক্স বুঝলাম, ফেক্স কি? এটাও এক্সের প্রজাতি। হ্যাঁ, একটা হলে এক্স, দুজন হলে এক্স ফ্রেক্স। নিস্তব্ধ বাড়িটা। গভীর রাতে ওদের দুজনের চাপা হাসি রোল পড়ে। সেহা হাসতে হাসতে বলে, আপনার শুনেছি 3জন ছিল প্রেমিকা, তবে সেটা কি হবে? এক্স ফ্রেক্স টেক্স? উজ্জ্বল হাসতে হাসতে বলে, দাদু কাউন্ট করতে ভুল করেছে, আমার 5জন ছিল প্রেমিকা। তাহলে সেটা হবে এক্স ফ্রেক্স টেক্স মেক্স এক্স। সেহা মুখ চেপে হাসল। লোকটার মাঝে একটা দুষ্ট বাচ্চা টাইপের ব্যাপার আছে, সেটা সেহা বারবার উপভোগ করে। হঠাৎ হাসি থামে। সেহা ধীরে ধীরে বলে, নেই এমন কেউ আমার এক্স ফেক্স টেক্স মেক্স এক্স, কিছুই নেই আমার। আপনাকে আপন করতে অসুবিধা নেই। উজ্জ্বল চুপ করে দেখতে লাগলো মেয়েটাকে। সেহা চোখ নামিয়ে নেয়। সত্যি বলতে সেহা বহুবার চেয়েছে উজ্জ্বলের সাথে রাগী মির্জার কথা বলিয়ে একটু হালকা হতে, তবে সেহা পারেনি, কখনো পারবেও না। কী লাভ হবে লোকটার সাথে দাম্পত্য? ওই তথ্যটা আদৌ কোনো দরকার আছে? অযথা ঝামেলা হবে। সেহা নিজের আবেগ তাড়িয়ে এটা সেহা জানে, তবে সংসার জীবনে কখনো মলমালিন্য হলে লোকটা যদি সেহার অতীত টেনে হীনমান্যতা ভোগে, যদি কখনো লোকটা মনে মনে এটা ভেবে কষ্ট পায় যে সেহা হয়তো তাকে প্রথম আবেগের মতো ভালোবাসতে পারছে না, তখন তার সবার মতামত কি সেহা জানে না? তবে সেহার মতো হলেও কিছু গোপন কথা, যেগুলো সবসময় গোপন রাখা উত্তম। কোথাও যেন পড়েছিল সেহা, কিছু গোপন কথাটা শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হয়, কাউকে দেখাতে হয় না। সেহাও ওটাই করবে। সেহা অন্যমনস্কতায় কাটল গালে শক্ত হাতের স্পর্শ পেয়ে। সেহা গলা খাকারি দিয়ে গুটিয়ে গেল। উজ্জ্বল নরম গলায় বলল, কি ভাবছো শ্রাবন্তী? সেহা দুপাশে মাথা নেড়ে আবারও বলে, নেই, আমার কোনো অতীত নেই। একটা অমায়িক হাসি উপহার দিল ওকে উজ্জ্বল। গালে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা আচ্ছা, বুঝলাম তোমার কোনো অতীত নেই। তুমি একেবারে প্রস্তুত আমাকে মানতে, তবু এখন ঘুমো। সারাদিনে ধকলে ক্লান্ত তুমি, একটু সময় তো প্রয়োজন। আর এটা জরুরি নয়, বাসরটা বাসরাতেই করতে হয়। এই প্রথম লোকটা লাগাম ছাড়া কথা শুনে সেহা কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় চোখ দুটো পর্যন্ত তুলতে পারছে না, শক্ত হয়ে বসে আছে। উজ্জ্বল গো বেচারি সেহাকে দেখে মিটিমিটি হাসছে। পরপর এক আচানক কাণ্ড করে বসলো উজ্জ্বল। সেহাকে বুঝতেও সময়টুকু দিল না। আলতো হাত ওকে টেনে এনে পরপর 3টে চুমু খেলো, একটা সেহার কপালে, একটা গালে, একটা ঘাড়ে। এই অতর্কিত হামলায় থরথরিয়ে কেঁপে উঠল সেহা গোটা সত্তা। মিনিট খানেক হাঁফিয়ে অস্ফুট লোকটা বলল, তবে এটা কি ছিল? উজ্জ্বল ধরে রাখলো মেয়েটাকে, গালে ঠেকালো গাল। সেহার কানে কানে বলল, এটা মায়া, যেটা প্রথম রাতে লাগিয়ে দেওয়া জরুরি। সেহা চোখ বন্ধ করে খামছে ধরে থাকলো বিছানার চাদর। উজ্জ্বল সরে এলো মেয়েটার থেকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। পরে সেহা ধীরে ধীরে চোখ খুলে সহজে স্বাভাবিক লোকটাকে দেখলো।
লোকটা বিছানায় ঠিক করছে। সেহা ফোন পার্স সরিয়ে রাখছে। সেহা শুধু দেখতেই লাগলো লোকটাকে, ভীষণ সুন্দর লোকটাকে, বয়সের সেহার থেকে বেশ বড় লোকটাকে। উজ্জ্বল হাতের কাজগুলো করে হঠাৎ থামলো, চোখ রাখলো সেহার চোখে। মুখোমুখি এসে বসে ধীরে ধীরে বসলো, হাত বাড়িয়ে চশমা খুলল সেহা। সেহা নড়চড় করে না। উজ্জ্বল বলে উঠল, যদিও এই প্রথম রাতে জরুরি নয়, তবু ক্যান আই হাগ ইউ? সেহা চুপচাপ চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। উজ্জ্বল আরও কিছু এগিয়ে বসে বলল, শ্রাবণী, আমি সাইকোলজিস্ট হলেও সবসময় মনের কথা বুঝি না, উত্তরটা মুখে দাও। লজ্জা জমে গেল সেহার। পরপর সব সংকোচ দূর সরিয়ে নিচু স্বরে জবাব দিল, এনি টাইম। উত্তরটা দিতে দেরি। উজ্জ্বল ওকে মিশিয়ে নিল নিজের সাথে। পবিত্র মিলনের প্রথম আলিঙ্গনে দুজনের আবেগে তির করে কাঁপতে থাকলো লক্ষ লক্ষ মুহূর্ত। সেহা ইচ্ছে করল না নিজেকে ছাড়িয়ে নিতে, উজ্জ্বলও ছাড়ল না। ঘড়ির কাঁটা তখন 1টার ঘরে। তখন উজ্জ্বল বলল, আমাদের এখন ঘুমানো উচিত। সেহা জবাব দিল না। হঠাৎ উজ্জ্বল টের পেল সেহা কাঁদছে। ওকে আলগে নিয়ে গলা দরদ ঢেলে উজ্জ্বল বলল, তোমাকে বিব্রত করছি? দুপাশে মাথা নাড়ে সেহা। জবাবটা দেয় না উজ্জ্বলকে। একটা লম্বা শ্বাস ফেলে বলেন, যদি এটা জরুরি নয়, তবে আপনি আমার চোখ দুটো মুছিয়ে দেবেন প্লিজ। আমার হাত কাঁপছে, আমি কাঁপছি, থামতে পারছি না। সকাল 9টার মধ্যে বাড়ি ফাঁকা হয়ে যায়। সবাই যে যার কাজে বেরোয়। বাড়িতে থাকে শামিন আর এই বাড়ির মেয়ে বউরা। আজ ইহানও আছে। মূলত সে আজ দেরি করে বেরোবে, তাদের দলীয় মিটিং আছে 12টায়। ঋতু আজ বাড়ি নিরিবিলি সময়টা কাজ লাগায়। সেহার বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা আর হাফ ছাড়তে পারেনি সে। আজ আলোকে টানতে টানতে নিচে নামিয়ে শামিনের কাছে গেল। শামিন তখন ফুরফুরে মেজাজে ইহানের সাথে আড্ডা দিচ্ছিল চা খেতে খেতে। ঋতু চঞ্চলতা চোখে লাগাম মতো গিয়ে সরাসরি চেয়ার টেনে বসলো ছেলে আর ভাসুরের সামনে। ইনিয়ে বিনিয়ে নয়, বরং সহজভাবেই বলে দিল, ইহানের যেন মেয়ে দেখছি। ইহান চায়ের চুমুক দিতে গিয়েও দেয় না, ভাবলেশহীন চোখে মাকে দেখে। আলো ঋতুর কথায় সায় দিয়ে বলে, ভালো কথা। সেহাকে উঠিয়ে দেওয়া 2 সপ্তাহ তো ওদের বাড়ি ঝামেলার কথাটা তোলা হয়নি। আমার কাছে পাত্রীর লিস্ট, পাত্রী একজন পছন্দ করে ফেলেছি। আমি ভাবি আর চিন্তা নেই। আলোকে থামিয়ে দিয়ে ঋতু বলল, হাতে ফোনটা একটা মেয়ের ছবি। মেয়েটি সুন্দরী। ঋতু ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে শামিন আর ইহানকে দেখিয়ে বলে, কর্নেল ইব্রাহিম মাহতাবের মেয়ে মেহেক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। বয়সও মোটামুটি কম নয়। ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছে তোর বাবা, সে আগ্রহী। তুই রাজি থাকলে কথা আগায়। ইহান ছবিটা দেখেনি, সে দেখছে মাকে। শামিন এবার কেসে উঠে বলে, না ভালোই আছে ও, ফ্যামিলি তো ভালোই, মেয়েও খুব ভালো হবে হয়তো। আলো ইহানের নির্লিপ্ততা দেখে বলো, দেখ অনেক হয়েছে ইহান, অনেক কথা শুনতে হচ্ছে মানুষের। তুই কেন সুযোগ করে দিচ্ছিস যেখানে বিয়ে না করার তোর কোনো কারণ নেই? আমাদেরও তো একটা আশা আছে নাকি? তোর বউ দেখব না আমরা? ঋতুর মধ্যে চাপা উত্তেজনা, বারবার চোখের সামনে প্রেরণার মুখটা ভেসে উঠছে। কিন্তু না, সে এটা হতে দেবে না। তার ছেলে অমন একটা মেয়েকে অন্তত ডিজার্ভ করে না। ইহান দিকে তাকিয়ে বলে, এত বেশি সময় দিতে পারবো না, আর যথেষ্ট নাটক করেছিস, এখন কিছু একটা বল। ইহান উঠে দাঁড়ালো। ঋতু হাত পা কাঁপছে। ভাবল ছেলে এক্ষুনি প্রেরণার কথা তুলবে, সে কি করে নিজেকে সামলাবে? শামিন ভাইয়ের সামনে চেঁচামেচি তো করতে পারবে না, তবে কি করবে? কিন্তু ইহান ঋতুকে চূড়ান্ত অবাক করে দিয়ে ধীর স্থির বলল, নাটক করব না, তোমার যেটা ভালো মনে হয় করো। ঋতু একদৃষ্টি তাকিয়ে রইল ছেলের দিকে। ইহান চলে যাওয়ার পরই মুখটা অস্বাভাবিক হাসি করে শামিনকে বলল, আমি আজ বিকেলে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো। আজই একটু দেরি করো না।
সিঁড়িতে দাঁড়িয়ে বিস্মিত হতবাক ইসি দেখছিল সব কিছু। তারপর পেটে হাত চেপে দোতলায় উঠে ঘরে গিয়ে দরজা লাগিয়ে প্রথমে ইরফানকে কল করলো। ইরফান কলটা রিসিভ করলো না। ওকে না পেয়ে ইনুকে দিল কল ইসি। তাড়াহুড়া করে যেহেতু জানাবার জানালো। হতভম্ব ইনু কল কেটে সোজা চলে গেল প্রেরণার কাছে। তার তো দুশ্চিন্তা মাথায় ছিঁড়ে যাচ্ছে। দাদানের জন্য সে জানে প্রেরণা আপুকে প্রচণ্ড ভালোবাসে, তবে বিয়েতে রাজি হলো কেন? প্রেরণা আপুর মনে এতটুকু জায়গা হলো না দাদানের? এমন কঠিন মানবীয় হয়? প্রেরণা আজ রেস্তোরাঁয় বসবে রেডি হয়ে দাঁড়িয়ে পড়ল ইনুর সামনে। ফটফটে ইনু শুকনো গলা বলো, জানো আপু, বড় দাদানের জন্য পাত্রী দেখা হচ্ছে। বড় দাদানের নাকি বিয়ে করবে। প্রেরণা স্থির দৃষ্টিতে দেখলো মিনিট দুয়েক ইনুকে, পরপর ঠান্ডা গলায় বলো, ও ওকে। ইনু আরও বেশি ছটফটে হলো, বলো ও ওকে মানে? প্রেরণা তরাক ছিল, কিঞ্চিত বিরক্ত হয়ে বলো, তো কি বলবো? আলহামদুলিল্লাহ, তো বিয়ে হলে বলতাম। পথ ছাড়ো ইনু, আমার দেরি হচ্ছে। মিটিং শেষে অলস সময় পার করছিল দলের ছেলেরা। ইহান চুপচাপ গম্ভীর মুখে কিছু কাগজে সই করে যাচ্ছিল। ক্লাবের পাতা পড়ার শব্দ নেই। হঠাৎ আপন হাই তুলে বলল, একটু গান ছাড়তে ইচ্ছে করছে। তো ছাড়বি, অসুবিধা কি? ইহান জবাব দিতেই নাহিদ লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সে সুযোগ নেই। আজ রেস্তোরাঁয় ভাবি আসছে, এসে ভীষণ কথা শোনাবে। আচ্ছা ভাই, ভাবি এমন কেন বলো তো? আমরা তো ওই রেস্তোরাঁ থেকে 10 হাত দূরেই থাকি, তবু সে মনে করে তার মেয়েদের উত্তপ্ত করে ছলে বলে, ভাই ভাবি কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ইহান চোখ তুলল, ঠান্ডা গলায় বলো, কে ভাবি? অন্তর অবাক হয়ে এগিয়ে এসে নাটকীয় ভঙ্গিতে বলো, কে ভাবি মানে? প্রেরণা আপা। হাতে কাগজগুলো ড্রয়ারে রেখে ইহান লম্বা শ্বাস ফেলে বলে, উনি তোদের ভাবি নয়। এই ধরনের ফাজলামি করে আমাকে আর ওনাকে ফার্দার বিব্রত করবি না। তোরা এখন যা, 3টের মধ্যে চলে আসবি গোসল সেরে। কিন্তু ভাই, আপনি তো ভাবিকে যেতে বলছি আমি। আপন। ইহানের ধমকটাতেই যেন মিটে গেল সবাই। হঠাৎ করে ভাইয়ের এত রাগ ওঠার কারণ ওরা জানে না, অথচ ভাই নিজেও আগে ভাবি ডাকটা খুব উপভোগ করত। ছেলেগুলো বেরিয়ে এলো। ইহান একা থাকলো ক্লাবে। আজ মেয়র আসবে, তাই বাড়িতে যাবে না লাঞ্চে। ঋতু কল করে বলো, খেতে আসবি না? না, এখানে খেয়ে নেব। আচ্ছা, আমি আর তোর বড় মা বিকেলে যাব ইব্রাহিম ভাইয়ের বাড়িতে। ভাবি চায়ের দাওয়াত দিয়েছে, এই সুযোগে সামনাসামনি দেখে আসতাম মেহেরকে। ইহান চুপচাপ থাকলো কিছু মুহূর্ত। এতবার সমস্ত গ্লানি ফোঁস শব্দ দীর্ঘশ্বাসের সাথে বের করে দিয়ে বলো, যা ইচ্ছে করো। বেলা 3:30 তখন। মিল টাইম শেষ হয়েছে। এখন আর অর্ডার নেওয়া হবে না লাঞ্চে। শেফরাও বেরিয়েছে। এমন্ত অবস্থায় সাদে আহ্লাদে দরজায় ইহান তাজওয়ার মির্জাকে দেখে আফরা মাথায় হাত। শুকনো মুখে এগিয়ে আসতে ইহান আন্তরিক হেসে বলল, ইউ আফরা রাইট? আফরা, আজ আমি একা খাবো, যে কোনো এক পদ দিয়ে, একটু তাড়াতাড়ি। বলে ইহান চেয়ার টেনে বসলো। লোকটাকে খুব ক্লান্ত লাগছে। আফরা কিছু বলতে পারল না, ফিরে দিতে পারল না। সোজা দৌড়ে গেল প্রেরণার কাছে। ম্যাম হয়তো একটা ব্যবস্থা ঠিকই করবে। দুপুরে নিজের মিল নেয়নি প্রেরণা, অর্ধভাষিক হিসেবে নিয়ে ব্যস্ত ছিল। আফরা গিয়ে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ম্যাম, ইহান তাজওয়ার মির্জা এসেছে। সাথে সাথে উঠে দাঁড়ায় প্রেরণা। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইরের ঘরে উঁকি মেরে মানুষটাকে দেখলো। গুনে গুনে 15টা দিন পরে দেখলো। আফরা বলতে থাকে, এখন মিল টাইম শেষ। এটা বলিনি ম্যাম, ওনাকে ক্ষুধার্ত লাগছে। ভালো করেছে। তবে ম্যাম, উনি কি জানে না এই সময় আমরা লাঞ্চের অর্ডার নেই না? অনেক ব্যস্ত লোক আফরা, এত কিছু মনে থাকে? যাও গিয়ে পানি দাও আগে। ম্যাম, খেতে কি দেব? বলে দেব, মেনু সামান্য আছে, 2 পদ। প্রেরণা হাঁপ ছেড়ে বলো, বলা দরকার নেই, ওনাকে বলো 10 মিনিট অপেক্ষা করতে। ওকে ম্যাম। আর আফরা শোনো। জি? ওনাকে বলবে না আমি ওনার জন্য ঝটপট মেনু বানিয়ে, ঠিক আছে? বলবে না আমার কথা? অসুবিধা কি ম্যাম? উনি খুশি হবে। সবাইকে খুশি করলে বিপদ। আফরা, তুমি যাও, পানি দাও। প্রেরণা 20 মিনিট সময় লাগিয়ে ডাব চিংড়ি আর পুঁই পাতার ইলিশ পাতুরি করলো, তার সাথে বাকি 2 পদও পাঠিয়ে দিল। ঠিক তখনই হেড শেফ ঝুমা এলো। আফরা হঠাৎ ওয়াশরুমে যেতে
হবে, তাই ঝুমা কেটে এটা বুঝিয়ে দিল। প্রেরণা উঁকি মেরে তাকিয়ে আছে অদূর থেকে। লোকটা বিয়ে করবে শুনেছে, করা উচিত, বয়স হচ্ছে, এখন লোকটা সংসার হওয়া উচিত। এই লোকের বউ খুব ভাগ্যবতী হবে। প্রেরণা অনেক দোয়া থাকবে অমন ভালো মনের একজন মানুষের বিবাহিত জীবনের জন্য। ভাবতে ভাবতে মলিন হাসে প্রেরণা। ঝুমা গিয়ে মিষ্টি হাসি উপহার দেয় ইহানকে, সালাম দিয়ে ইহানকে খাবার পরিবেশন করে দেয়। ইহান বলে, এত পদ কেন? আমি তো মেনু কার্ড দেখিনি, বলেছি এক পদ দিয়ে চটজলদি। ঝুমা হেসে বলো, তা হয় ভাইয়া। ইহান অল্প সামান্য নিয়ে খাচ্ছে। ঝুমা এর মাঝে একটা কাণ্ড করে বসলো। ওয়াশরুমে যাওয়ার আগে আফরা তাকে এমনিতে বলতে ভুলে গেছি, প্রেরণা শিখিয়ে দেওয়া কথাগুলো। স্বভাবত বাচাল আফরা বলে উঠল, সত্যি কথা বলতে ভাইয়া, এখন তো আমাদের মিল টাইম শেষ। খেতে খেতে অবাক চোখে তাকায় ইহান। পরপর পানি খেয়ে বলে, ও হ্যাঁ দেখেছো, আশ্চর্য, সে তো আমাকে বললে না। না না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা নেই। ম্যাম তো কঠিন গলায় বলেছে আপনাকে যাতে ফিরিয়ে না দিই। হাত থামলো হঠাৎ ইহানের, চুপ হয়ে রইল। এদিকে ঝুমা ইহান মির্জার চোখের নিচে ম্যামকে আরও বেশি ভালো বানায় প্রস্তায় গড় করে বলতে থাকে, ছিল তো দুটো আইটেম, ম্যাম তো শুধুমাত্র আপনার জন্য আরও দুটো আইটেম তৈরি করলো। সে কি তারা ম্যামের? প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঝুমার দিকে, কপালে হাত তার। এই মেয়েটার এত কথা বলা দরকার কি? রাগ উঠছে প্রেরণার। ইহান চুপচাপ খাবারটা নিয়ে বসেছিল। হঠাৎ করে বলে উঠল, তোমার ম্যাম এগুলো আমার জন্য রেঁধেছে আলাদা করে? জি ভাইয়া। হঠাৎ করেই কেবল হাঁসফাঁস করে উঠল ইহান। ভেতরটা এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থাকলো দীর্ঘ সময়। তার খেতে পারল না আর। সে অচেনা ছটপটানি তার কঠিন বুকটাতে হাহাকার লাগিয়ে রেখেছে। ইহান উঠে দাঁড়িয়ে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় স্বাদে আলাদা থেকে। ঝুমা বোকা বনে গেল পুরো। কি হলো ব্যাপারটা? লোকটা কি হলো? রেখে গেল না তো? মুখটা শুকনো হলো কেন? এদিকে প্রেরণা চুপ করে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নির্লিপ্ত ভঙ্গিতে। হেমন্তের মাঝামাঝি সময়টাতে এবছরে হাড় কাঁপানো শীত শুরু হলো। এই তো 2 সপ্তাহ আগেই তো ছিল না। হঠাৎ বন্যার পরেই আবহাওয়া বদলে গিয়েছে পুরোপুরি। অ্যানাটমি ম্যামের প্রেজেন্টেশন রেডি করতে করতে এক পলে নিজেকে দেখে মৃদু শ্বাস ফেলল সেহা। তাড়াহুড়োতে নিজের চাদরটা আনতে পারল না, ভুলে গেল সেহা ঠান্ডা ধাত আছে। আজ এখান থেকে বেরিয়ে যেতে হবে কার্ডিওলজি ওয়ার্ডে। বাড়িতে পৌঁছাতে রাত হবে। এই ঠান্ডা বিপদে পড়বে সে। তাড়াহুড়োতে নিজের চাদরটা নিয়ে না পারলেও উজ্জ্বলের জ্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছে মনে করে। তবে লোকটাকে জানতে পারেনি ওয়াশরুমে ছিল যখন সেহা বাড়ি থেকে বেরিয়েছে। লোকটা কি ব্যাগ দেখবে খুঁজে? না, বোধ হয় তা তো আর জানার কথা নয়। তার সদ্য বিবাহিত স্ত্রী তার ব্যাগে তার জ্যাকেট ভরে রাখবে। সেহা মিষ্টি করে হাসলো আপনি ফোন করলো উজ্জ্বলকে। আজ 3টা কেস হাতে। লোকটার খুব ব্যস্ত, ধরবে কি না কে জানে। উজ্জ্বল কলটা রিসিভ করলো। সে আর তাড়াহুড়া লাগিয়ে বলো, খেয়েছেন? আপনার জ্যাকেট পেয়েছেন? আজ রাতে বাড়িতে ফিরছেন? আমি দাদুর কাছে যাচ্ছি, ওখানে দেখা হবে। ওপাশে মলিন হাসলো উজ্জ্বল। সামনে ভিআইপি মক্কেলকে বসিয়ে রেখে উঠে চলে গেল এক কোণে। হাঁক ছাড়ে বলো, আজ বাড়িতে ফিরবো, দাদুকে নিয়ে দুজনই ফিরবো। দাদুকে আজ রিলিজ দেওয়া হবে। সে আর নিশ্চুপ হাসে। লোকটার জন্য তার খুব খারাপ লাগছে। যদিও 2 সপ্তাহ কত কি যে হয়ে গেল। তাদের প্রথম রাতের পরের দিন ভোরে নিজাম মাহমুদ চেঁচামেচি করে অসুস্থ হয়ে পড়লেন। চেঁচামেচি করছিলেন একটা সাধারণ বিষয়। সেহার শাশুড়ি রেখে যাওয়া গহনাগুলো খুঁজে পাচ্ছিল না তিনি। আর ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটল। 2 সপ্তাহ ধরে এই হসপিটালের কার্ডিওলজি বিভাগে অবজারভেশনে আছেন মিজান মাহমুদ। 2 সপ্তাহ ধরে তার পিছনে ছোটাছুটি করছে নবদম্পতি। 2 সপ্তাহ ধরে হয়ে উঠছে না তাদের প্রত্যাশিত সংসারের পবিত্র সূচনা। দুর্দণ্ড লোকটা সে আর সান্নিধ্যে এলো, নৈকট্য আর বাড়তে পারেনি। এই এলোমেলো পরিস্থিতিতে দুজনে বিব্রত হয়ে পড়েছে দফায় দফায় বারবার। আর আজ তো সব স্বাভাবিক। আজকে সে আর লোকটাকে ভরসা দেবে? মাথার মধ্যে এসব ঘুরছে। সে আর লজ্জা পেয়ে নিজেই আসে। ওপাশ থেকে উজ্জ্বল গলা খাঁকড়ি দিয়ে বলে, তুমি খেয়েছো? হ্যাঁ, ক্যান্টিনে। ওকে, আচ্ছা শোনো, সকালে তোমার ব্যাগে চাদরটা রেখেছি। তোমার সকালবেলা আগে তুমি বেরিয়ে গেলে। ঠান্ডা পড়েছে খুব, প্রয়োজনে ব্যবহার করো বাই। খুব সহজে স্বাভাবিক ভঙ্গিতে লোকটার বাক্যগুলো বলে কল কাটলো, কিন্তু বাক্যগুলোর রেশ সে আর মস্তিষ্ক থেকে গিয়েছে কিছুক্ষণ। সে অবাক দৃষ্টিতে তার ব্যাগ দেখলো। পরপর ব্যস্ত হাতে ব্যাগটা চেইন খুলে
বের করলো নিজের চাদরটা। দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বড় অনুরাগে ছুঁল চাদরটা। চাদরটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে শ্রেয়া বসে রইল ঘোরের মধ্যে চুপচাপ। তারপর হঠাৎ করে সে আবারও কল করলো উজ্জ্বলকে। ওপাশে উজ্জ্বল তাড়াহুড়ো লাগে বলে, জরুরি কিছু বলবে? আমি পরে কল ব্যাক করি। না না, পর নাই, এখন বলবো। আচ্ছা, এখন কি কদম ফুল পাওয়া যাবে? হাসে উজ্জ্বল। অসম্ভব কেন? আসলে কি পাওয়া যাবে? দেশি ফুল, শতরোডে শিউলি, কনক চাপা, দোলন চাপা, গাঁদা দেখলাম সকালে। আচ্ছা, ওতেই হবে। আসার সময় একটু নিয়ে আসবেন প্লিজ। উজ্জ্বল বুঝতে পারল না কিছু। সে কল কেটে মিটিমিটি হাসলো কিছুক্ষণ। বাকিটা সময় তার মনে বসলো না কোনো কিছুতে। বারবার বড্ড অনুরাগে গায়ে চাদর ঘুরিয়ে ফিরে দেখছে আর মনে করছে তার 2 সপ্তাহ সংসার জীবনে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। রোজ সকালে দুজনকে তাড়াহুড়ো করে বিদায় জানিয়ে দুজনে কাজে বেরোয়। রোজ নিয়ম করে উজ্জ্বল মাহমুদ খানের গাড়ি তাকে নিয়ে যায় ক্লাস থেকে। দুজনে মিলে রোজ মিজান মাহমুদকে দেখে। রাতে তোমার বাসায় গিয়ে পড়তে বসা উচিত বলে শ্রেয়াকে আগেভাগে পাঠিয়ে দেয় বাড়ির উজ্জ্বল। শ্রেয়া গিয়ে একটা কি দুটো আইটেম রান্না করে পড়তে বসে। উজ্জ্বল মিজান মাহমুদের থেকে বাড়িতে ফেরে রাত করে আর প্রতিবারই বেশ লজ্জিত করে রাখে মুখটা বইয়ের সামনে। যেন শ্রেয়াকে যথেষ্ট সময় না দেওয়ার অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায়। প্রেজেন্টেশন শেষ করে শ্রেয়া সোজা চলে গেল মিজান মাহমুদের ক্যাবিনে। মিজান মাহমুদের অবস্থা এখন স্থিতিশীল। নাত বই দেখে ক্লান্তি মাখা মুখে চওড়া করে হেসে বলে উঠল, তোদের কি ভোগান্তি দিচ্ছি রে ছোট গিন্নি? হাসে শ্রেয়া। মিজান মাহমুদ মাথা হাত বুলিয়ে বলে, অসুবিধা নেই দাদু। অসুবিধা আছে, আলবাত আছে। ওই ব্যাটাকে এত করে বলেছি আমার কাছে থাকতে হবে না। মেয়েটার সাথে বাড়িতে গিয়ে সময় কাটা। আমার ভীষণ লজ্জা লাগছে রে ছোট গিন্নি। নাতিটা এত বেআক্কেল বেরোবে বুঝিনি। সে গায়ে চাদরটা গরম আবেগে আরও খানিকটা জড়িয়ে নিয়ে হেসে বলে, আসলে বেআক্কেল লোক দাদু আপনার নাতি। এমন ব্যাকল লোকে আমি আসলে মনে মনে খুঁজছিলাম। মিজান মাহমুদ কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তাই নাকি? আচ্ছা শোনো, তোরা হানিমুনে যাবি? অসম্ভব, এত সময় আমার আছে দাদু। এই বছর খুব ব্যস্ত, তবে এই কাছে দূরে কোথাও ঘুরতে যায়। আপনি আগে সুস্থ হন তারপর। আরে আমাকে নিয়ে তোদের কি? মিজান মাহমুদের মাথার কাছে বসলো সে। বলল, আপনাকে নিয়ে আসলে আমার অনেক কিছু। তা কিভাবে? কারণ আপনার নাতি তো সাইকোলজিস্ট, আমি তো আর নই। সংসারে আপনার নাতিকে বুঝে ফিরে চলা জন্য আমার আপনার হেল্প লাগবে। তো আমি তো আর আপনার নাতির মতো মনোবিদ্যা পড়ছি না, তাই আপনাকে এত খাতির করছি। মিজান মাহমুদ হাসতে থাকে। এর মাঝে উজ্জ্বল চলে আসে। সাদা শার্টের ওপর কালো জ্যাকেটটা আটশাট হয়ে দারুণ লাগছে লোকটার ক্লান্ত মাখা মুখটা। এসে দাদুকে সালাম দিয়ে শ্রেয়াকে এক পলক দেখল। শ্রেয়া চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মিজান মাহমুদ নাতিকে দেখে বলল, আচ্ছা শুনেছি তোরা হানিমুনে যাবি না? উজ্জ্বল বসলো দাদুর কাছে। অমায়িক একটা হাসি দিয়ে বলল, হানিমুনে যাওয়ার সময়টা তুমি খেয়ে দিলে বুড়ো। এখন আমি আর শ্রাবন্তী দুজনে ব্যস্ত, সামনের বছরে যাব। মিজান মাহমুদ গম্ভীর হয়ে রইল। উজ্জ্বল দাদুর মাথা হাত বুলিয়ে বলে, এ বছর হানিমুনটা 4 দেওয়ালের মধ্যেই হোক, আমাদের বাড়ির ছাদে, কিংবা রোজ তোমার নাত বউকে কলেজের সামনে ছেড়ে দেওয়াতে হোক। পাহাড় নদী সামনের বছর দেখব, তুমি চিন্তা করো না, হানিমুন হবে, অবশ্যই হবে। মিজান মাহমুদকে বাড়িতে এনেছে ঘণ্টাখানেক হয়েছে। উজ্জ্বল ফ্রেশ হয়ে দাদুর ঘরে তার ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে ব্যস্ত হয়ে পড়ল তার পড়াশোনা নিয়ে। রাতে ডিনার সেরে এসেছে। সারাদিনে ধকলে ক্লান্ত শেহার তখন ঘুম ঢুলে ঢুলে পড়ল। পাড়ার টেবিলে ফোনে সেট করা অ্যালার্ম বাজল। সেই সময় লাফিয়ে উঠে সে ধাতস্থ হয়ে সময় দেখল রাত 11:30। সে 2 ঘন্টা পড়ছে আর ওই লোকটা তাকে ডাকতে আসেনি। শেহার পড়ার ঘরটা আলাদা করে দিয়েছে উজ্জ্বল, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এত বড় বাড়িতে শেহার শুরুতে কয়েকদিন কেমন ভয়বার লাগলো, এখন আর করে না। স্টাডি রুমে লক করে শেহার ঘরে ঢুকে দেখলো কিছু দোলন চাপা আর তার পছন্দের ফুলদানিতে। লোকটা রাস্তায় পায়নি ফুলগুলো, অর্ডার করে আনিয়েছে। এত রাতে এই তাজা তাজা ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল শেহার। ঘুম তাড়াতে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। তাকে লাগছে বিধ্বস্ত। পড়াশোনার চাপে শরীর শুকিয়ে ভয়ঙ্কর লাগছে দেখে।
আজ এভাবে দেখা দেবে উজ্জ্বলকে? না না। দ্রুত সে সালোয়ার স্যুট পাল্টে শাড়ি পরে নিল, একটা সবুজ রঙের জমিন আর সোনালি পাড়ের টাঙ্গাইল শাড়ি। চুলগুলো খুলে রেখে হালকা পারফিউম মেখে নিয়ে চুপচাপ গিয়ে বসে রইল বিছানায়। অপেক্ষা করতে রইল উজ্জ্বলের জন্য দম বন্ধ করে। দাদুকে ঘুম পাড়িয়ে দ্রুত ঘরের দিকে গেল উজ্জ্বল। 11:30 ছাড়িয়ে 12টা বেজেছে। লম্বা লম্বা পা ফেলে দোতলায় উঠে দেখলো স্টাডি রুমে বাতি নেবানো, লক করা। উজ্জ্বল মুচকে হেসে সোজা ঘরে ঢুকলো। যতখানি ছটফটানি তার মধ্যে এতক্ষণ ছিল। সেহার সামনে যেতে সেসব লুকিয়ে ফেলে নিজেকে এক ধৈর্যবান শান্ত নর্ম পুরুষের ভুলে সাজিয়ে নিল। চোখাচোখি হতে দুজনে মলিন হাসলো। ধীরে ধীরে উজ্জ্বল গিয়ে বিছানায় বসে হাফ ছেড়ে বলল, তো অনেকদিন পর একটু গল্প করার সুযোগ পাচ্ছি আমরা। জি, বাবার সাথে কথা বলেছে? সেহা মুখভঙ্গি হঠাৎ পাল্টে গেল। ফোনটা হাতে নিয়ে বলো, ভালো কথা মনে করলেন, কথা বলিনি, এখন কল করে দেখি। শান্তর সাথে কথা বলছে সে 1.25 ঘন্টা। এত সময় উজ্জ্বল শুধু চেয়ে চেয়ে দেখছে বউকে আর মিটিমিটি হাসছে। তার ধৈর্যের পরীক্ষা দিতে তার বউ কম যায় না। ব্যাপার না, অন্যভাবে অন্য উপায়ে পুষিয়ে নেবে। সে আর শান্তর কলটা কাটতে না কাটতে এলো পরীর ফোন। নিজাম মাহমুদকে বাড়িতে নেওয়া হয়েছে কিনা তা জানতে কল করেছে। উজ্জ্বল এবার ঘাবড়ে গেল। পরীর মামির ফোন মানে 3 মামির ফোন। কমপক্ষে 3 ঘন্টা আগে তার বউ ফোনটা রাখতে পারবে না। উজ্জ্বল হতাশ চোখে তাকিয়ে আছে। সে মামিদের সাথে সাংসারিক আলাপ পাড়তে ব্যস্ত হলো। তাই 3 মামি, ইনু, ইসি, প্রণবী সবার সাথে মেইলি আলাপ করলো 1 ঘন্টা। খুঁটে খুঁটে জেনে নিল কে কেমন আছে। মইনজিজি ট্রান্সফার হওয়া সম্ভব। বড় দাদানের জন্য পাত্রী দেখছে। গ্যাস প্রবলেমের জন্য প্রণবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সবাই ভেবেছে বেবি আসবে। তাই ইলহাম মির্জা খুশি হয়ে মিষ্টির অর্ডার দিয়েছে। ইরফান প্রণবীর সাথে কথা না বলে পরে জানা গেল ঘটনা মিথ্যা। ইরফান প্রণবীর টানা একদিন ঘর থেকে বেরোয়নি লজ্জায়। এই হচ্ছে ওই বাড়ির নতুন খবর, যেগুলো সে আর জানতো না। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেয় সে। যখন ফোনটা রাখলো তখন সে দেখলো উজ্জ্বল শুয়ে আছে। লজ্জিত ভঙ্গিতে হাসলো সে। মিনমিন স্বরে বলল, সরি, আসলে আমার একটু বেশি বক বক করি। অসুবিধা নেই, আমি বোর হইনি। ও পাশে সহজ ভঙ্গিতে শুয়ে পড়ল সে। বলো, তাই নাকি? ওসব মেইলি খুচরা আলাপে বোর হননি? ওকে এক হাতে টানলো উজ্জ্বল। মিহিস্বরে বলল, না, আমিও ব্যস্ত ছিলাম অন্য একটা কাছে। হঠাৎ এমন আদরে অভ্যস্ত সে। খুব কাছাকাছি আসা না হলেও টুকটাক কাছাকাছি আসা হয়েছে একাধিকবার। এমন আদরে সেও সয় দেয়। লাজুক দৃষ্টি জোড়া নামিয়ে বলে উঠে, ব্যস্ততা? আমরা দুজনেই সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, একটু বিশ্রাম পাচ্ছি না। উজ্জ্বল অবলীলায় এক গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ, এই যেমন এখন দুজনে ব্যস্ত হব, তবে দুজনকে নিয়ে। সে লাল হয় আইঠাই করে উঠল। লোকটা গলার স্বর অন্যরকম শোনালো হঠাৎ। চোখ তো তুলল না, উল্টো গলে যাওয়া মোমের মতো বিছানার পড়ে রইল। উজ্জ্বল হাসলো আজ দুষ্ট হাসি। ও চুল নিয়ে খেলা করতে করতে বলল, শ্রাবন্তী, আমি জানি মৌনতা সম্মতির লক্ষণ। চোখ বন্ধ করে নিল সে। ক্ষীণ আওয়াজে বলল, আপনি ঠিক জানেন ফুল নেই বিছানায়। আমি এত সাদামাটা বাসার প্ল্যান করিনি। নৈকট্য বৃদ্ধি পেতে সে একটু গুটিয়ে গেল। তবু লোকটার প্রতিটা কথায় জবাব দেওয়ার যে অভ্যাস রয়েছে এই কয়দিনে, সে অভ্যাস থেকে বলল, এটা জরুরি নয় যে খাটে ফুল থাকতেই হবে। হেসে ফেল উজ্জ্বল। বলল, তবে কি জরুরি বলো? ওর শাড়ির আঁচল লোকটা হাতে ধীরে ধীরে ওকে কবজা করার সহনীয় পদক্ষেপগুলো নিচ্ছে লোকটা। সে কাঁপছে, গলা কাঁপছে। কাঁপার স্বরে বলল, জরুরি হলো ওই 2 হাত আমার ফুলের মতো ঠিক করতে হবে। উজ্জ্বল চুপ হয়ে যায়, হাত থেমে যায় ওর। ততক্ষণে সে নিজেকে হারালো। 2 হাতে জড়িয়ে ধরে লোকটাকে বলতে লাগলো, জরুরি হলো আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে, আমাকে বোঝাতে হবে আমি পৃথিবীর আপনার কাছে সবচাইতে সুন্দর ফুল। আমি কিন্তু আপনার তুলনাতে আগে পিছে কাউকে চাই না, খবরদার চাই না। উজ্জ্বল চেয়ে চেয়ে কিছুক্ষণ দেখলো ছটফট করতে থাকা মেয়েটি পরপর চুপচাপ শুয়ে ফুলের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখলো ওকে একেবারে একটা ফুলের মতো। সে আবেশিত হলো। এরা দুজন আবেশিত হলো। এর মাঝে উজ্জ্বলের ফোন বেজে উঠল। দেখলো মিজান মাহমুদের ফোন। দুজনে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। দুজনে ভীষণ চিন্তিত হলো। দাদুর শরীরটা খারাপ করলো না তো? ব্যস্ত হাতে কলটা রিসিভ হতে ওপাশ থেকে মিজান মাহমুদ হালকা গলায় উজ্জ্বলকে বলল, শোন, তুই স্টাডি রুমে, তাই না? তুই এখন পড়াশোনা রাখ। রামছাগল ঘরে গিয়ে বউটাকে সময় দে। আমার যেন আর ফোন করা না লাগে। ঘন প্রশ্বাস ফেলে উজ্জ্বল দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ দাদু, আমি এক্ষুনি ঘরে ঢুকছি। তুমি প্লিজ আর ফোন করো না, তুমি ঘুমাও।
এবং আমাকেও প্লিজ তোমার নাতবউর সময় দেওয়ার সুযোগ করে দাও। আমি রাম ছাগল নই। ডেসপারেটলি চাই তোমার নাতবউকে সময় দিতে। সে হাসতে হাসতে ভেঙে পড়ল। উজ্জ্বল কল কেটে ফোনটা অফ করে ফেলল। এবার বড্ড অধৈর্য হলো উজ্জ্বল। একে একে অফ করলো তাদের দুজনের 4টা ফোন। ভালো করে বন্ধ করলো দরজা, বন্ধ করলো জানালা। সে হাসি থামিয়ে